ঘটনার সূত্রপাত হয়েছিল ঢাকার একটা ছাত্রী হোস্টেলে। আমার ফুপু এবং তার এক বান্ধবী রাবেয়া সেই হোস্টেলেই থাকতেন। রাবেয়া আপুর সাথেই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। সাল 2007। আমার ফুপু এবং রাবেয়া আপু তখন মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এক সপ্তাহের জন্য তারা সেই ছাত্রী হোস্টেলে উঠেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকেই পরে পরীক্ষাটা দিয়ে আবার গ্রামে চলে আসা। তাই এক সপ্তাহের জন্য দুজন ছাত্রী হোস্টেলে উঠেছিল। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। ঘটনা শুরু হয় পরের দিন রাতে। রাত আনুমানিক 11টা বাজে। ফুপু এবং রাবেয়া আপু পড়ছিলেন। হঠাৎ রাবেয়া আপু টয়লেট গিয়ে পড়ে যায় এবং তার কাপড় ভিজে যায়। তাই সে ফ্রেশ হয়ে কাপড়গুলো নাড়তে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে রাবেয়া আপু অনুভব করে খুবই মিষ্টি একটা গন্ধ উপর থেকে আসতেছে। গন্ধটা তাকে খুব আকর্ষিত করে। তাই সে না বলেই ছাদে চলে যায়। রাত প্রায় 12:30 বেজে যায়, কিন্তু তখনও রাবেয়া আপু আসছিল না দেখে ফুপু তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছাদে গিয়ে দেখে রাবেয়া আপু এক মনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। দেখে মনে হবে সে ধ্যান করছে। ফুপু পেছন থেকে কয়েকবার ডাকার পরেও সে সাড়া দেয় না। তাই ফুপু কাছে গিয়ে তার গায়ে স্পর্শ করা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। হোস্টেলের বাকিরা মিলে তাকে রুমে নিয়ে আসে, মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফিরায়। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একটু আগে কি হয়েছিল এবং সে ছাদে কি করছিল তা আর মনে করতে পারছিল না। সবাই ভাবে হয়তো অতিরিক্ত পড়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, তাই এমনটা হয়েছে। সেদিন রাতটা স্বাভাবিকভাবেই কেটে যায়। পরের দিন রাতে হঠাৎ ফুপুর ঘুম ভেঙে যায় এবং উনি খেয়াল করেন রাবেয়া আপু ঘরে নেই। খোঁজাখুঁজি করে তাকে আবারও ছাদে একই অবস্থায় পাওয়া যায়, কিন্তু এবার আর সে জ্ঞান হারালো না। তাকে ডাক দেওয়া মাত্রই সে মাথা নিচু করে রুমে এসে শুয়ে পড়ে। পরদিন ফুপু তাকে জিজ্ঞেস করলে রাবেয়া আপু বলে, তুমি হয়তো স্বপ্ন দেখেছো, আমি কেন এত রাতে ছাদে যাব। একই ঘটনা তৃতীয় দিনও ঘটে, কিন্তু এবারও রাবেয়া আপু স্বীকার করে না কেন সে ছাদে গিয়েছিল। বিষয়টা ফুপুর মনে অদ্ভুত লাগে। তাই তিনি ভাবেন আজকে রাতে তাকে পাহারা দেবে। যেই ভাবা সেই কাজ। রাতে ফুপু ঘুমের ভান করে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর দেখতে পায় রাবেয়া আপু সেদিনের মতো ঘুম থেকে উঠে ছাদের দিকে যাচ্ছিল। ফুপুও তার পিছু পিছু যেতে থাকে। প্রতিদিনের মতো আজকেও রাবেয়া আপু মাথা নিচু করে বসে পড়ে এবং হঠাৎ কারোর সাথে কথা বলতে থাকে এবং হাসাহাসি করতে শুরু করে। সেখানে ফুপু এবং রাবেয়া আপু ছাড়া আর কেউ ছিল না। ফুপু ভাবে তাকে ভয় দেখানোর জন্যই হয়তো রাবেয়া আপু এমন করছে। তাই ফুপু আরেকটু সামনে গিয়ে তাকে ডাক দেয়। রাবেয়া আপুকে ডাক দেওয়া মাত্রই ফুপু অনুভব করে বাতাসের গতিতে অদৃশ্য কোনো জিনিস তার পাশ কাটিয়ে চলে গেছে। ফুপুর চুলগুলো তখনও উড়ছিল। এরই মাঝে রাবেয়া আপু খুব রাগান্বিতভাবে ফুপুর কাছে আসে এবং ফুপুকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? বলেই সে রুমে চলে যায়। ফুপু কিছুটা হতভম্ব হয়ে যায়, কিছুই বুঝতে পারছিলেন না যে এগুলো কি হচ্ছে। হঠাৎ নিচে চেঁচামেচি শুনে ফুপু দ্রুত নিচে চলে আসে এবং দেখতে পায় রাবেয়া আপু পাগলের মতো ব্যবহার করছে এবং তার কাপড় চোপড় গোছাচ্ছে। সে এখনই বাড়ি চলে যাবে। তাকে দুজন মিলেও ধরে রাখা যাচ্ছে না। এক পর্যায়ে তাকে বিছানার সাথে বেঁধে দেওয়া হয়। পুরো রাত এভাবেই ছটফট করে ফজরের আগে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ফুপু রাবেয়া আপুর বাড়িতে কল দিয়ে বিষয়টা আগেই জানিয়ে দিয়েছিল। রাবেয়া আপুর আব্বু পরদিনই হোস্টেলে চলে আসে এবং একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে হকচকিয়ে যান। ফুপু তাকে সবটা বুঝিয়ে বলে আর আঙ্কেল সেদিনই রাবেয়া আপুকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ফুপু কয়েকবার তাদের বাড়িতে কল করেছিল, কিন্তু তারা আর কল ধরেনি। পরীক্ষাও দিতে আসেনি রাবেয়া আপু। ফুপু একাই পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরে আসে। রাবেয়া আপুর গ্রাম খুব বেশি দূরে ছিল না, তাই ফুপু সেদিনই তাকে দেখতে যায়। তাদের বাড়িতে গিয়ে ফুপু অবাক হয়ে যায়, কারণ সেদিন রাবেয়া আপুর বিয়ে ছিল। পুরো বাড়ি বরযাত্রী আর কোলাহলে ভরপুর। রাবেয়া আপুর সাথেও সেদিন আর তার কথা হয়নি। পরদিন ফুপু আবার তাদের বাড়িতে যায় এবং আন্টিকে জিজ্ঞেস করে কি হয়েছিল, কেন রাবেয়া আপুকে বিয়ে দিয়ে দিল। তখন আন্টি বলেন বাড়িতে আসার পরেও রাবেয়া পাগলামি করছিল, কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না। কোথাও চলে যাওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল। তাই আমরা একজন হুজুর নিয়ে এসেছিলাম। হুজুর 2 দিন চিকিৎসা করার পর রাবেয়া স্বাভাবিক হয়। হুজুর বলেন রাবেয়ার উপর কোনো খারাপ জিনের নজর পড়েছে, যার সাথে রাবেয়া কয়েকদিন কোথাও বলেছে। সেই জিনটাই রাবেয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। রাবেয়ার শরীর আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু জিনটাকে
জব্দ করা যায়নি, সে আবারও রাবেয়ার কাছে আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব রাবেয়াকে বিয়ে দিয়ে দিন, তাহলে এই সমস্যার সমাধান হবে। এজন্যই আমরা তাড়াহুড়ো করে রাবেয়ার বিয়েটা দিয়ে ফেলি, বলেই আন্টি কাঁদতে শুরু করেন। শুনে আমার ফুপুরও খুব খারাপ লাগে, কারণ মেয়েটা এত দূরে সেও পড়াশোনাটা শেষ করতে পারলো না। একটা ঘটনা তার জীবনটাই পাল্টে দিল। ফুপু আর কথা বাড়ায়নি, আন্টিকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসে। ঘটনাটা এখানে শেষ হলেই পারতো, তাহলে আর এতগুলো জীবন নষ্ট হতো না। কারণ বিয়ে করাটা রাবেয়াপুর জীবনে আরও বড় একটা অভিশাপ নিয়ে আসে। ফুপু প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়িতে আসে, জানতে পারে রাবেয়া আপুও তার বাবার বাড়িতে এসেছে। তার গতকালকেই একটা ছেলে বাবু হয়েছে। ফুপু খুবই আনন্দের সাথে তাদের বাড়িতে যায়। অনেক দিন পর তাদের দেখা, ফুপু আবেগপ্রবণ হয়ে যায়, অনেক আলাপ করে রাবেয়া আপুর সাথে। বাবুটার বয়স তখন মাত্র 3 দিন, দেখতে একদম মায়ের মতো। নাম রেখেছিল জুনাইদ। অঘটনটা ঘটে জুনাইদের 7ম দিনে, যখন তাকে গোসল করানোর জন্য প্রথমবারের মতো ঘরের বাইরে আনা হয়। জুনাইদের নানি মানে রাবেয়া আপুর আম্মু জুনাইদকে বারান্দায় রেখে রান্নাঘরে যান গরম পানি আনার জন্য। গ্রামে রান্নাঘর একটু দূরেই হয়, তাই গরম পানি আনতে তার বড় জোর 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছিল। কিন্তু জুনাইদের কাছে এসে ওনার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল, কারণ জুনাইদের সম্পূর্ণ শরীর নীল হয়ে গিয়েছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরক্ষণে উনি চিৎকার করতে শুরু করেন এবং ঘর থেকে রাবেয়া আপু বেরিয়ে আসেন। একমাত্র সন্তানের এই অবস্থা দেখে রাবেয়া আপু সেখানেই অজ্ঞান হয়ে যান। মুহূর্তেই মানুষে ভরে যায় রাবেয়া আপুর বাড়ি। কিছুক্ষণ পরই একজন ডাক্তার এসে জানায় জুনাইদের গায়ে বিন্দুমাত্র রক্ত নেই, তাই রক্তশূন্যতার কারণে সে মারা গেছে। হাহাকার আর কান্নায় ভরে যায় রাবেয়া আপুর বাড়িতে। সবাই এটাই ভাবে রক্তশূন্যতার কারণেই জুনাইদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু কেউ কখনো চিন্তাও করতে পারেনি এই ঘটনা পিছনে পুরনো কোনো কারণ ছিল। তারপর কেটে যায় আরও কিছু মাস। রাবেয়া আপু আবারও প্রেগনেন্ট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। এভাবে পরপর তার আরও 2টা বাচ্চা নষ্ট হয়ে যায়। এবার রাবেয়া আপু খুব ভেঙে পড়ে। ঘর থেকে বের হওয়া, খাওয়া দাওয়া সব বন্ধ করে দেন। তার সংসারেও নেমে আসে অশান্তি। সব মিলিয়ে যেন তিনিও মৃত্যুর কোলে ঢেলে পড়েছিলেন। শেষমেশ রাবেয়া আপুকে সিলেটে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই হোস্টেল থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত ঘটনা তাকে খুলে বলা হয়। কবিরাজ সব শুনে সেদিনই আসর বসায় সেই জিনটার সাথে কথা বলার জন্য। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সে হাজির হয়। কবিরাজ তখন তাকে জিজ্ঞেস করে কেন সে রাবেয়া আপুর সাথে এমন করছে, কেন এতগুলো জীবন নষ্ট করেছে, কি চায় সে। তখন জিনটা বলে রাবেয়া আপু তাকে ওয়াদা করেছিল যে সে জিনটাকে বিয়ে করে তার সাথে চলে যাবে। আর জিনদের কাছে নাকি ওয়াদা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, তারা কখনোই ওয়াদা ভঙ্গ করে না। রাবেয়া আপু অন্য কাউকে বিয়ে করায় এবং তার কথার খেলাপ করায় সে খুবই রেগে গেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে। যেভাবেই হোক সে রাবেয়া আপুকে সাথে নিয়ে যাবে, নয়তো তার জীবন নরক বানিয়ে ফেলবে। এসব শুনে কবিরাজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মানুষের সাথে জিনদের এমন সম্পর্ক সম্ভব না, এটা কখনোই হবে না। কিন্তু জিনটা কিছুতেই তার কথা থেকে নড়ে না, সে রাবেয়া আপুকে নিয়েই যাবে। শেষে কবিরাজ তার পালিত জিনের মাধ্যমে সেই জিনটাকে বন্দি করে ফেলে। পরবর্তীতে জিনটাকে কি করা হয়েছিল আর জানা যায়নি, তবে রাবেয়া আপু তারপর থেকে সুস্থ হতে থাকে। এখন তার একটি 3 বছরের মেয়েও আছে, কিন্তু জুনাইদ এবং বাকি 3টে সন্তান হারানোর কষ্ট আজও সে ভুলতে পারেনি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটিতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আমার নাম রাতুল। ঘটনাটি আমার সাথেই ঘটে যায়। যখন আমার সাথে ঘটনাটি ঘটে তখন আমার বয়স ছিল 12 বছর। একদিন রাতে আমি ঘুমিয়ে আসি, হঠাৎ করে টিনের চালে বড় ঢিল ছোড়ার শব্দ শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। মনে করলাম পাশের রুমের বাবা মাও হয়তো উঠে গেছে। আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নেই। আমাদের একটি অজপাড়া গ্রামে বাড়ি ছিল। বাড়িটা ইটের ছিল, কিন্তু টিনের চাল দেওয়া। আর গ্রামের এক পাশের সবার শেষের বাড়িটি ছিল। আমাদের বাড়ির কোল ঘেঁষে একটি বাগান এবং কিছু দূর হাঁটলে একটি নদী পাওয়া যায়।
যায়। তো যেহেতু টিনের চাল ছিল তাই যে কোনো কিছু চালে পড়লেই অনেক জোরে শব্দ হয়। আমি সেই টিনের চালের শব্দ শুনে উঠে পড়ি, কিন্তু বুঝতে পারলাম যে বাবা মার কোনো সারা শব্দ নেই, তার মানে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তারপর যেই না আমি দরজার দিকে তাকিয়েছি, অমনি আমার আত্মা যেন কেঁপে উঠে আমি দেখলাম দরজা ভেদ করে বাহির থেকে একটি যুবতী মেয়ে উস্কো খুস্কো চুলে ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আসে আর এগিয়ে আসছে। আমি এই দৃশ্য দেখা মাত্র ফ্রিজ হয়ে যাই, কোনো কথা বলতে পারি না, নড়তে পারি না। তারপর মেয়েটি আমাকে উদ্দেশ্য করে বলে, কোনো চিৎকার করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু আমি এক আত্মচিৎকার দিয়ে আমার হাতের কাছে থাকা লাইটটি ছুঁড়ে মারি সেই মেয়েটির দিকে। তারপর সেই মেয়েটি রাগান্বিত মুখে আমার দিকে তেড়ে এলো। তারপর আমার আর কিছু মনে নেই। আমার চিৎকার শুনে বাবা মা সবাই দৌড়ে আসে আমার ঘরে, কিন্তু আমার ঘরের দরজা ভিতর থেকে আটকানো ছিল। তাই বাবা মা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারা দেখতে পায় যে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। তারা সাথে সাথে পানি ছিটিয়ে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, আমি এমন চিৎকার দিয়ে উঠলাম কেন। তারপর আমার বাবা মাকে সব খুলে বলি। বাবা বলল যে সকালে একটি হুজুরের কাছে নিয়ে যাবে। সেই রাতটুকু বাবা মা আমার পাশেই পার করে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর আমার বাবা আমাকে ফজরের সময় ডেকে দেয়। আমি আর বাবা ফজরের নামাজ পড়ে একটি হুজুরের সাথে দেখা করলাম। হুজুর আমার দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর আমার বাবা সব কিছু খুলে বলে সেই হুজুরকে। তারপর হুজুর কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে যে আপনার ছেলে মানে রাতুল, ওর উপর একটি মেয়ে জিন বা পরী আসর করেছে। আপনার ছেলেকে সেই পরীটি অনেক পছন্দ করে, তাই রাতুল সেই পরীটিকে দেখতে পাচ্ছে। তারপর হুজুর আমাকে কিছু ঝাড়ফুঁক করে এবং কিছু পানি পোড়া দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। আমি বাড়ি আসার পর আরও বেশি করে অসুস্থ হতে লাগলাম। সেদিন রাতে আমার অনেক জ্বর এসেছিল। তারপর আমার মা আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। তারপর হঠাৎ মাঝরাতে কোনো অজ্ঞান কারণে ঘুম ভেঙে যায়। আমি তাকিয়ে দেখলাম সেই উস্কো খুস্কো পাগলের মতো মেয়েটি আমার দিকে এগোতে থাকে আর বলে, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই কেন হুজুরের কাছে গেলি। সেই যুবতী মেয়েটি এসব বলতে থাকে আর ভেসে ভেসে আমার দিকে আসছে। এমন সব দৃশ্য দেখে আমি এক চিৎকার দিই। এবার আবার আমার বাবা মা রুমে চলে আসে, আমার কাছ থেকে সব জানতে পারে। তারপর দিন আমাকে পাশের গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজটি মাটিতে একটি গোল বৃত্ত আঁকে। তারপর আমাকে সেই বৃত্তের ঠিক মাঝখানে বসিয়ে তিনি মন্ত্র পড়তে থাকেন। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই, আমার আর কিছু মনে নেই। বাকিটা আমি জ্ঞান ফিরে আমার মায়ের কাছে জানতে পারি। আমার মা বলেন যে হুজুর মন্ত্র পড়তে পড়তে তুই এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাস। তারপর তুই ছেলেমেয়ের মিশ্র গলায় কবিরাজকে উদ্দেশ্য করে বলতে থাকিস যে তোর দ্বারাই কাজ সম্ভব নয়, তুই পারবি না আমাকে এই ছেলের কাছ থেকে আলাদা করতে। তারপর কবিরাজ তোকে অনেক ধমক দিয়ে থামিয়ে দেন। তুই কবিরাজকে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকিস। তখন কবিরাজ তোর গায়ে পানি পড়া ছিটিয়ে দিতেই তুই আবার অজ্ঞান হয়ে পড়িস। আমি এই কথাগুলো শুনে একটুও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এসব কিছুই আমি বলিনি। তারপর হুজুর আমাকে একটি তাবিজ দেয়। সেই তাবিজ কোমরে বেঁধে দিতে বলেন। সেটা বেঁধে দেওয়ার পর আমার সাথে সাময়িক ঘটনা বন্ধ হয়, কিন্তু কে জানতো আবার অন্য আরেকজন আমার আবার পিছু নিবে। তারপর আমার এক চাচা ঢাকায় বসবাস করতেন, যদিও গ্রামে তাদের আলাদা বাড়ি ছিল। সেই চাচার সাথে আমার দাদা ও দাদি থাকতেন। তো একদিন আমার চাচাতো ভাই আসেন আমাদের বাড়িতে বেড়াতে। এসে রাতে খেয়ে দিয়ে আমি কেবল প্রস্তুতি নিচ্ছিলাম ঘুমানোর জন্য। অমনি আমার বড় ভাইটি বলে উঠল, চল রাতুল, আজ আমরা আমাদের সেই পুরনো বাড়িতে থাকবো। কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, কারণ সেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আমার সেই চাচাতো ভাইটি আমার আব্বু আম্মুকে রাজি করিয়ে ফেলে সেই বাড়িতে থাকার জন্য। তারপর কি আর করার, বাধ্য হয়ে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে প্রস্তুতি নিচ্ছিলাম সেই বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু সেই বাড়িতে বিদ্যুতের কোনো রকম ব্যবস্থা ছিল না, তাই আমরা সাথে করে মোমবাতি আর ম্যাচ লাইট নিয়ে গেলাম। কিন্তু সেখানে যাওয়াটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা আমি কখনো কল্পনাও করিনি। যাই হোক, তারপর যেই কথা সেই কাজ। আমরা দুই ভাই মিলে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের সেই পুরনো বাড়িতে রওনা দিলাম। বাড়িতে ঢোকা মাত্রই আমার শরীর কেমন যেন কাটা দিয়ে উঠল। চারপাশ প্রচুর অন্ধকার আর অজানা ভয় মনে কাজ করতে থাকলো। আমি এক পর্যায়ে আমার চাচাতো ভাইকে বললাম যে আমার অনেক ভয় করছে, চলো আমরা বাড়িতে বাবা মার কাছে ফিরে যাই।
কিন্তু আমার কোনো কথা না শুনে বলল, এত ভয় করিস না তো, চল ভেতরে চল। বলে তার হাতে থাকা মোমবাতিটা জ্বালিয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। সে সামনের দিকে এগোতে থাকে আর আমি পিছনে। আমরা সামনে গিয়ে দেখলাম যে চারপাশে সব আসবাবপত্র ধুলোর মোটা আস্তরণে অন্ধকার হয়ে আছে। থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না। বিছানাও অনেক নোংরা ছিল, তাই সেটিও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেহেতু আমি আগে থেকেই কোনো আগ্রহ প্রকাশ করছিলাম না এখানে থাকার জন্য, তাই আমার চাচাতো ভাই নিজেই সব বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার উপযোগী করে তোলে। তারপর আমরা মোমবাতিটা আমাদের ঘরের দরজার পাশে একটি টেবিলে রেখে আমরা বিছানায় শুয়ে পড়ি। বলে রাখা ভালো যে এই বাড়িটা অনেক বছর ধরে বন্ধ ছিল, আর আমার চাচাতো ভাই যেহেতু ঢাকা থেকে অনেক রাস্তা জার্নি করে এসেছে, তাই সে বিছানায় গা লাগানো মাত্র ওই ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে হঠাৎ আমার চোখ গেল ঘরের দরজার কাছে। দরজার দিকে তাকাতেই আমি আটকে উঠলাম। দেখলাম মোমবাতির আলোয় অন্ধকারের মাঝে আরো ঘন কালো এক অবয়বের মতো অন্ধকার আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে ভেবেছিলাম বাইরের গাছের ছায়া পড়েছে, কিন্তু পরে দেখলাম সেই ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে। একবার চিৎকার করতে চাইলাম, কিন্তু পরে দেখলাম সেই অবয়বটি আমাকে পার করে দেয়াল ভেদ করে ওপারে চলে যায়। তারপর কখন যে আমার ঘুম এসে যায় আমি নিজেও বুঝতে পারি না। তারপর আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি তখনও চারপাশ অনেক অন্ধকার। বুঝলাম এখনও রাত আছেই। আমি অনুভব করলাম আমাদের বাড়ির পাশের বাগানে আমি পড়ে আছি, আর আমার চারপাশে গ্রামের অনেক প্রতিবেশী ভিড় করেছে। আর সেই ভিড়ের মাঝে তার প্রথম যেই হুজুরটি ঝাড়ফুঁক করেছিল সেই হুজুরটিও ছিল। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে? মা বলল, তুমি রাত 4টায় আমাদের বাড়িতে একা একা চলে আসো। আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়া কোথায়, তুমি বললে ওই বাড়িতেই আছে, তোমাকে সেখানে ভালো লাগছিল না তাই তুমি ফিরে এসেছো। আমরাও স্বাভাবিকভাবেই বললাম, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর ঘুমের মাঝে মানুষের হট্টগোল শুনে বাইরে এসে দেখি তুমি এখানে শুয়ে আসো। এই বলে মা থেমে গেলেন। তারপর আমি দেখলাম আর আমার আয়ত্তে নেই। আমি দৌড়ে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর দিকে আমি উড়ে উড়ে যাচ্ছি। গ্রামের সব প্রতিবেশী আমার পিছনে পিছনে ছুটছে আমাকে ধরার লক্ষ্যে। সব কিছু আমার চোখের সামনে ঘটে যাচ্ছিল, কিন্তু কোনো কিছুই আমার আয়ত্তে নেই। এই দৃশ্য দেখে আমার বাবা দৌড় দেয় আমাদের পাশের গ্রাম থেকে কবিরাজ ডেকে আনার জন্য। এক পর্যায়ে গ্রামের অনেক মানুষ আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এদিকে এত ঘটনা ঘটে গেল, কিন্তু বাবা এখনো কবিরাজ নিয়ে এলো না। ভোরের আলো একটু একটু করে ফুটেছে, তখন বাবা কবিরাজ নিয়ে আমাদের বাড়িতে এলো। বাবাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি এত দেরি করে আসলেন কেন, তখন তিনি আমাদেরকে এক অবাক করা তথ্য দেয়। তিনি বললেন যে আমি আফসা অন্ধকারে প্রাণপণে দৌড়াতে থাকি কবিরাজের কাছে, কিন্তু আমি যেই রাস্তা পার হয়ে যাচ্ছি কিছুক্ষণ পর দেখি আমি আবারও সেই একই জায়গায় ফিরে এসেছি। এভাবে ঘুরপাক খাওয়ার পর আমি সারা রাস্তা দোয়া কালাম পড়তে পড়তে কবিরাজের কাছে পৌঁছে যাই, তাই আমার এত দেরি হয়ে গিয়েছে। অবশেষে কবিরাজ এসে আমার জ্ঞান ফিরিয়ে আমাকে এক মাটিতে আঁকানো বৃত্তে বসিয়ে দেয়। তারপর আমার আর কিছু মনে নেই। এর পরের ঘটনা আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মা বললেন যে তুই অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর তুই আবার জেগে উঠিস। তারপর কবিরাজ তাকে জিজ্ঞেস করে, কে তুই? তখন তুই ছেলে মেয়ের মিশ্র গলায় বলিস যে আমি এক অভিশপ্ত পরী। বলে অট্ট হাসিতে ফেটে পড়িস। তোর হাসি শুনে আমাদের আত্মা কেঁপে ওঠে। তারপর কবিরাজ তোর ভিতরে থাকা পরীটিকে জিজ্ঞেস করে যে সে কেন আর কিভাবে এখানে এসেছে। তখন সে বলে, আমি অভিশপ্ত পরী হয় আমি সবার সাথে বসবাস করতে পারি না, তাই আমি রাতুলদের পুরাতন পরিত্যক্ত বাড়িতে কেউ থাকে না বলে সেখানে আশ্রয় নেই। আর সেই দিন রাতে রাতুল আর তার চাচাতো ভাই সে বাড়িতে থাকতে যায়। সেখানে আমি রাতুলকে দেখি আর আমার এক দেখাতেই ভালো লেগে যায়, তাই আমি রাতুলের সাথে থাকতে চাই। আমি ওকে ছেড়ে যাব না, ওর কোনো ক্ষতিও করব না আমি। কিন্তু কবিরাজ বলে, না তুই ওর কাছ থেকে চলে যা, যা তুই ওর সাথে থাকতে পারবি না। কিন্তু সেই পরীটি যেতে রাজি হয় না। এভাবে অনেক কিছু করে রাতুলের শরীর থেকে পরীটিকে আলাদা করে এবং রাতুলের মানে তোর কোমরে একটি তাবিজ বেঁধে দেয় আর বলে যে এই তাবিজ কোমরে থাকা অবস্থায় যেন 40 দিনে কোনো মৃত ব্যক্তি আসে এমন বাড়িতে এবং সদ্য জন্ম নেওয়া শিশু এই বাড়িতে না যায়, তাহলে পরীটি তাকে আমন্ত্রণ করতে পারবে না। আর 10 থেকে 15 দিন
পর আমাদের বাড়িতে ঢাকা শহর থেকে দাদা দাদি বেড়াতে আসে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে জীবনের অনেক বড় একটি ধাক্কা খাই। আমি দেখলাম আমাদের বাড়িতে পাড়া প্রতিবেশীর ভিড়, আর বাড়ির উঠোনে গোল হয়ে দাঁড়িয়ে সবাই কি যেন দেখছিলেন। আমি এত সকালে এমন ভিড় দেখে আগ্রহ নিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে গেলাম। বাড়ির উঠোনে যাওয়ার পর আমি আমার নিজের দাদুর মৃতদেহ খাটিয়ার উপর শুয়ে থাকতে দেখে থমকে গেলাম। তারপর দাদুকে কাফন দাফনের কাজ সম্পন্ন করা হলো। যেহেতু মরা বাড়ি, তাই সারা দিন মানুষের ভিড় থাকে। তাই আমি আর আমার সেই চাচাতো ভাই সন্ধ্যার সময় একটি গাছের নিচে দাঁড়িয়ে গল্প করছিলাম। কিছুক্ষণের জন্য আমার ভাইটি বাড়ির ভেতরে যায়। তখনই হঠাৎ আমার চোখ যায় বাড়ির পাশের পুকুরের ঘাটে। দেখলাম কে যেন থালা বাসন পরিষ্কার করছে। আমি ভাবলাম এই সন্ধ্যায় আবার কে পুকুর ঘাটে। মেয়েটি আমার পিছনে ফিরে বসেছিল, তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি একটু সাহস সঞ্চয় করে হাঁটতে হাঁটতে সামনে গেলাম, দেখতে যে কে এখানে থালা বাসন পরিষ্কার করছে। তারপর আমি সেই মেয়েটিকে দেখে এক আত্মচিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যাই। আশপাশ থেকে সবাই ছুটে আসে আমার দিকে, তারপর ধরাধরি করে রুমে নিয়ে যায়। আমি যখন জ্ঞান ফিরিয়ে পাই তখন সব ঘটনা খুলে বলি। তখন কবিরাজকে খবর দিলে তিনি আসে। রাগান্বিত স্বরে বলে, তোমাকে তো আগেই বলেছি 40 দিনে কোনো মরা বাড়ি আর সদ্য জন্ম নেওয়া শিশুর বাড়িতে যাবে না। তাহলে কেন তুমি এটা করতে গেলে? জীবনটা কি ধ্বংস করতে চলেছো নাকি? দেখি তোমার কবরের তাবিজটা। তারপর আমি যেই না কোমরে হাত দিতে গিয়েছি অমনি অবাক হয়ে যাই। আমি দেখি আমার কোমরে আর তাবিজটি নেই। এটি দেখে আমার বাবা মা অনেক বকাবকি করে। তারপর কবিরাজ আরেকটি তাবিজ দিয়ে যাবে বলে আশ্বস্ত করে। তারপর থেকে কবিরাজের কথা অনুযায়ী আমি 40 দিন মরা বাড়ি বা সদ্য জন্ম নেওয়া শিশুর বাড়িতে যাইনি। এভাবে 40 দিন চলার কারণে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমি মাঝে মাঝে এখনও আমার আশেপাশে কারোর অস্তিত্ব অনুভব করি। মনে হয় কে যেন আমার পিছন থেকে দৌড়ে গেল, কিন্তু কখনো আমার সামনে আসেনি। এখনও আমি কবিরাজের দেওয়া তাবিজটি ব্যবহার করি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটিতে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে সঙ্গতি কারণে। এই ঘটনাটি বাংলাদেশের কোনো এক জেলার ঘটনা। ঘটনাটি আমাদের প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি প্রায় 15 বছর আগের। যার সাথে ঘটে তার নাম আরিফ। তার বয়স তখন 9 বছর ছিল। আরিফ ক্লাস 4 কিংবা 5 পড়তো, আমার তেমনটা মনে নেই। তার পরিবারের কোনো বোন ছিল না, অর্থাৎ তারা 4 ভাই ছিল। ভাইয়ের মধ্যে সে তৃতীয় এবং সবার ছোট ছিল। এখন মূল ঘটনায় আসা যাক। আরিফের বাড়ির পাশেই একটি কবরস্থান ছিল, আর সেই সাথে সেখানে অনেক পুরাতন বড়ই গাছ, আমের গাছ এবং বেলের গাছ ছিল। মূলত এই বেলের গাছ নিয়ে আজকের আসল ঘটনা। আরিফ একটু চঞ্চল প্রকৃতির ছিল। স্কুল, খাওয়া দাওয়া এইসব করার পর যা সময় থাকতো সে বিভিন্ন গাছের ফল পেড়ে খাওয়া, এই গাছের ওই গাছের ফল কুড়িয়ে খাওয়া, এইসব নিজে ব্যস্ত থাকতো। আসলে এই বয়সটা তো এমনি হওয়ার কথা। সে প্রতিনিয়ত বাড়ির পাশের কবরস্থানের বড়ইয়ের মৌসুমে বড়ই, আমের মৌসুমে আম এবং বেলের মৌসুমে বেল পেড়ে বা কুড়িয়ে খেত। এইভাবে তার সময় কাটতো। সকাল, দুপুর, সন্ধ্যা সময় যখন সময় পেত তখনই সে ওই কবরস্থানে যেত ফল নিয়ে আসার জন্য। কিন্তু সে কখনো জানতো না যে তার জীবনে কত বড় ভয়াবহ ঘটনা অপেক্ষা করতেছে। তার একটি বদ অভ্যাস ছিল যে দিনের বেশিরভাগ সময় সে তাদের বাড়ির পাশের কবরস্থানে থাকতো এবং কবরস্থানের বেলের গাছে অনেক ঢিল ছুটত। আর এইটা যা আমরা সবাই জানি, বেলের গাছ তুলনামূলকভাবে একটু বড় হয়, তাই সে বেলের গাছে ঢিল ছুটত। বাড়ির পাশেই ফলের গাছ থাকায় আরিফ অন্যান্য মানুষের তুলনায় সে একটু বেশিই যেত সেখানে। এক পর্যায়ে তার এইভাবে ফল পেড়ে খাওয়া নেশায় পরিণত হয়েছিল। সে এমন হয়েছিল তার কবরস্থানে না গেলে ভালোই লাগতো না। এইভাবে তার দিন ভালোই কাটছিল। একদিন হঠাৎ শোনা গেল আরিফ অসুস্থ, কিন্তু তার অসুস্থতার ধরনটা একটু আলাদা ছিল। কোনো ডাক্তার দেখে তার কোনো উপকার হচ্ছিল না। তার পরিবার থেকে তাকে অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু আরিফের অসুস্থতার কোনো উন্নতি হচ্ছিল না। এক পর্যায়ে আরিফ পুরোপুরি বিছানায় পড়ে যায়, অর্থাৎ সে আর হাঁটাচলা করতে পারে না। এদিকে দিন দিন তার অবস্থার অবনতি দেখে তার বাবা মা, আত্মীয় স্বজন অনেক চিন্তিত হয়ে পড়ে। কোনো অবস্থাতেই আরিফের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এদিকে পরবর্তীতে শোনা যায় কোনো ডাক্তার নাকি আরিফের কোনো রোগ ধরতে পারে না। প্রথম অবস্থায় আরিফের পরিবার বুঝতে পারেনি যে তার অসুস্থতা একটি অস্বাভাবিক বিষয়।
কারণ সে অসুস্থ হওয়ার পর কোনো ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড করেনি, কিন্তু তার ধীরে ধীরে শরীরের অবস্থার অবনতি হতে থাকে। এই ভেবে তার পরিবার থেকে কোনো ভালো হুজুর না দেখিয়ে ডাক্তার দেখানো শুরু করেন। এইদিকে আরিফের পুরো শরীর দিন দিন হলুদ হতে থাকে। দেখে মনে হবে শরীরে কোনো রক্ত নেই। তখন তার বাবা সিদ্ধান্ত নেন ভালো কোনো হুজুর দেখাবেন। আর বলে রাখা ভালো, আরিফ বেশ কয়েকদিন এই অসুস্থতার মধ্যে বিছানায় পড়েছিল। খাওয়া দাওয়া একরকম বন্ধ হয়ে গিয়েছিল তার। আরিফ একটা কথাই বলতো, তার পুরো শরীর খুব বেশি ব্যথা করত। ব্যথাটা ছিল অস্বাভাবিক, যা স্বাভাবিক ব্যথার মতো না। হয়তো আরিফ আরও কিছু বলার ইচ্ছা পোষণ করত, কিন্তু সে কোনো কথা বলতে পারতো না। মনে হয় সে কথা বলা ভুলে গেছে, এক কথায় বাক প্রতিবন্ধী হয়ে গেছে। তাকে দেখলে মনে হবে হয়তো সে মৃত্যুকে এখনই বুঝে আলিঙ্গন করে নিবে। তারপর ঘটলো আসল ঘটনা। তার বাবা দূরের কোনো এক গ্রাম থেকে একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর আরিফকে দেখার পরই বুঝতে পারেন তাকে কোনো খারাপ জিন ধরেছে। এরপর বাবাকে বলেন এত দেরি করে তাকে কেন ডাকলেন, আরও আগে কেন ডাকা হয়নি। হয়তো হুজুর যখন এসেছিলেন তখন খুব দেরি হয়ে গিয়েছিল। এরপর হুজুর তার কাজ শুরু করেন। হুজুর প্রথমে একটা ছোট পিতলের পাত্র নেন, এরপর কিছু চাল ও একটি ছুরি নেন। এসব আয়োজন করার আগে হুজুর আরিফের শরীরে ভর করা জিনকে হাজির করেন। এবার যা ঘটেছিল তা হুজুরের মুখে বলতেছি। কে তুই, আর কেন তুই এইভাবে এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? তখন আরিফের কণ্ঠে সেই জিন উত্তর দেয়, আমি কবরস্থানের ওই বেলের গাছে থাকি। তখন হুজুর বলে, তাতে এই ছেলের দোষ কি? আমি এত কিছু বুঝি না, তুই একে ছেড়ে চলে যাবি কি না? তখন ওই জিন বলে, আমি একে ছাড়বো না। ওই কেন আমাকে বিরক্ত করতো বেলের গাছের কাছে গিয়ে, আমার এতে অসুবিধা হতো, তাই ভেবেছি ওকে আমি শেষ করে দিব, ওর শরীরের সব রক্ত খেয়ে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না। তখন হুজুর বলল, আমি এত কিছু জানি না, তুই আরিফকে ছেড়ে দিবি নাকি বল, না হলে তোকে বোতলে বন্দি করে রাখবো। তখন সেই পিশাচ বলে, আমার কিছু করতে পারবি না তুই। বলে রাখা ভালো, ওই জিনটি অনেক শক্তিশালী ও অনেক পুরনো ছিল, তাই তাকে সরাতে হুজুরের অনেক কষ্ট হয়েছিল। এরপর হুজুর সেই ছোট কলসের ভেতর চাল দিয়ে ভর্তি করে তার ভেতর ছুরি ঢুকে দেন। এসব করার পর তিনি মনে মনে কী যেন বলে ওই কলসে ফু দেন। এক পর্যায়ে দেখা যায় ছুরিটা কলসের ভিতরে এমনভাবে লেগে গেছে তা সাধারণভাবে হাত দিয়ে টেনে বের করা সম্ভব না। তারপর তিনি ছুরির পেছনে একটি রশি দিয়ে বেঁধে পুরো কলসিটি রুমের সিলিংয়ের সাথে টানিয়ে দেন। এসব করার পর হুজুর বলেন, ওই ছুরি থেকে যখন কলসিটি খুলে পড়ে যাবে তখন আরিফ পুরোপুরি জিনমুক্ত হবে। আর তিনি এটাও বলেন, এই জিন বন্দি করা তার পক্ষে সম্ভব নয়। এদিকে বেশ কিছু সময় ধরে ওই কলসটি ছুরির সাথে লাগা অবস্থায় ঝোলানো আছেই, তারপরও সেটা খুলে মাটিতে পড়ছে না। আরিফের অবস্থা আরও খারাপ হতে থাকে, সে ছটফট করে কাতরাতে থাকে। আরিফের শরীর আরও বেশি হলুদ বর্ণ হতে থাকে। এক পর্যায়ে দেখা যায় তার শরীরে হয়তো এক ফোঁটা রক্ত নেই। তার এই অবস্থা দেখে আরিফের মামা তার নিজের মাইক্রোবাসে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের হয়, তার শরীরে রক্ত দেওয়ার জন্য। মাইক্রোবাসে ছিল আরিফের দুই মামা ও তার বাবা মা। তারা তাড়াহুড়া করে আরিফকে গাড়িতে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। দুঃখজনক হলেও এটাই সত্যি, তারা আরিফকে তাদের গ্রাম থেকে বের করতেই পারেনি। নিজ গ্রামেই সেই বাড়িতে সে মৃত্যুকে আলিঙ্গন করে। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আরিফকে বাড়িতে আনা হয় এবং মুসলিমদের রীতিনীতি অনুযায়ী শেষ কাজ সম্পন্ন করা হয়। আর আরিফ মারা যাওয়ার পর দেখা যায় সেই কলসটি মাটিতে পড়ে গিয়েছিল। এভাবেই নির্মমভাবে আরিফের মৃত্যু হয়েছিল। বলে রাখা ভালো, এখনও ওই কবরস্থানে সেই বেলের গাছটি আছে, কিন্তু ওখানকার আমের গাছ আর নেই। আর এখানে একটা বড়ইয়ের গাছ ছিল যেটি বজ্রপাতের কারণে মারা গিয়েছে, যদিও এটির বয়স বেলের গাছের থেকে বেশি ছিল। এখন সেখানে শুধু বেলের গাছের অস্তিত্ব আছে। জানি না এই গাছের রহস্যটা কী ছিল। আর এই গাছ কেউ কাটতেও পারে না। শোনা যেত এই গাছ কাটতে আসলে তাদের সমস্যা হতো। তারপরও শেষ একবার কাটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু যে কাঠুরে গাছ কাটতে চেয়েছিল সে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর থেকে কেউ আর এই গাছ কাটার চেষ্টাও করেনি। পরবর্তীতে শোনা যায় আরিফের মাকে সেই জিনটি স্বপ্নে দেখায় যে তার আরও একটি সন্তান নিবে আরিফের মতো। আসলে এই ঘটনাটি খুবই হৃদয় বিদারক ছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। যে ঘটনাটি আপনাদের আমি বলবো সেটি একটি মাথা কাটা অশরীরী বা জিনকে নিয়ে। আসলেই ভাবতে কেমন লাগে মাথা কাটা জিন। আসলে আপনারা এই ঘটনাটি শুনে যেমন ভয় পাবেন ঠিক তেমনি অবাক হবেন। হয়তোবা আপনারা ভাবছেন মাথা কাটা আবার কোনো জিন থাকে, কিন্তু এটাই সত্যি, এইটা মাথা কাটা জিন ছিল।
আমি যার ঘটনাটি বলবো বা যার সাথে এমন ঘটনা ঘটে তার থেকে সরাসরি শোনা, এবং আমি নিজের কিছু অংশ জানি, কারণ আমি নিজ এলাকায় ঘটনাটি হওয়ার জন্য আমি নিজেও কিছু ঘটনা জানতাম। ঘটনাটি আজ থেকে 5 থেকে 6 বছর আগের। ঘটনাটি ঘটে রফিক ও তার স্ত্রী সাবিনার সাথে। লিসেনার্স, সঙ্গত কারণে এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। সাবিনা তখন নতুন বউ হিসেবে রফিকের বাড়িতে আসেন। বলে রাখা ভালো, সাবিনার বাবার বাড়ি ওই একই গ্রামে ছিল। সাবিনা তার স্বামীর বাড়িতে আসার পর অনেক দিন ভালোই ছিল, দিনকাল অনেক সুখেই কাটছিল তার। কিন্তু এই সুখ আর বেশি দিন স্থায়ী হয়নি। ঘটনাটি বলার আগে তাদের বাড়ির একটু বিবরণ দিয়ে নেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। রফিকের বাড়িটি একটু বড়ই ছিল। বাড়ির সাথে লাগানো একটি বড় বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের দুই পাশে 2টি পুকুর ছিল। এখন ঘটনায় আসা যাক। আর হ্যাঁ, আমরা সবাই জানি গ্রামের ওয়াশরুমগুলো অনেক তুলনামূলক রুম থেকে দূরে হয়, আর রফিকদের বাড়ির ওয়াশরুম বাঁশঝাড়ের ওই দিক ছিল। তাই প্রয়োজন হলে তাদের ওই ওয়াশরুম ব্যবহার করতে হতো। আবার গরমের মৌসুমে বাঁশঝাড়ের ওখানে ভালো বাতাস থাকায় সাবিনা বেশ কিছু সময় বাঁশঝাড়ে গিয়ে বসে থাকতো। আর ওই বাঁশঝাড়ে একটি বদজিনের পরিবার বাস করত। সাবিনা এইভাবে যাতায়াত করতে করতে একদিন একটি বদজিন তাকে খুবই পছন্দ করে, আর তখনই সাবিনার পিছু নেয়। তখন থেকেই সাবিনার জীবনে এক কালো অধ্যায় শুরু হয়। একদিন রাতে ঘুমানোর সময় সাবিনা হঠাৎ লক্ষ্য করে তার শরীরে মনে হয় কেউ ভর করেছে। একটু পর সাবিনা তার স্বামীকে সজোরে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়। আসলে এটা সাবিনা করেনি, করেছে তার শরীরে থাকা জিনটি। এরপর জিনটি রফিককে অনেক মারধর করে। এরপর রফিক রেগে যায় তার স্ত্রীর উপর। সাবিনার অস্বাভাবিক আচরণ দেখে রফিক বুঝতে পারে সাবিনা তার নিজের নিয়ন্ত্রণে নেই, মনে হয় তাকে কেউ চালনা করছে। এই ভেবে রফিক মাটি থেকে উঠা মাত্র তাকে আবার সাবিনা অর্থাৎ ওই জিনটি আক্রমণ করে। এক পর্যায়ে তাদের মাঝে অনেক ধস্তাধস্তি হয়। রফিক তার পুরো শরীরের শক্তি দিয়ে সাবিনার সাথে পেরে উঠতে পারছে না। এদিকে ধস্তাধস্তির শব্দ শুনে রফিকের বাবা মা পাশের রুম থেকে চলে আসে, আর তাদের রুমের দরজায় কড়া নাড়ে, কিন্তু কেউ দরজা খুলে না। এরপর রফিকের ছোট ভাইও চলে আসে তাদের রুমের দরজায়। বাইরে থেকে তাদের চিল্লাচিল্লিতে এক পর্যায়ে ভেতরের পরিবেশ শান্ত হয়ে যায়। সাবিনা অজ্ঞান হয়ে যায়। রফিক দৌড় দিয়ে দরজা খুলে দেয়। এরপর সবাই রফিকের রুমে প্রবেশ করে সবাই দেখে সাবিনা অজ্ঞান হয়ে খাটে পড়ে আছে, আর রফিকের শরীরে অসংখ্য দাগ। কিছুক্ষণ পর কোনো রকমভাবে সাবিনার জ্ঞান ফেরানো হয়। এরপর সাবিনাকে জিজ্ঞেস করা হলে, তুমি কেন রফিকের সাথে এমন আচরণ করেছিলে? তখন সাবিনা সম্পূর্ণ অস্বীকার করে, কই, আমি তো আমার স্বামীর সাথে এমন কিছুই করিনি, আপনারা এইসব কি বলছেন? সাবিনার মুখে রফিক এসব কথা শুনে একটু বেশি ঘাবড়ে যায়। তখন রফিক সবাইকে যে যার ঘরে যেতে বলেন। সেই রাতে রফিক তার স্ত্রীর সাথে আর ঘুমানোর সাহস পেল না, তাই সে মেঝেতে ঘুমায়। কোনো রকমভাবে রাতটি কেটে যায়। সেই রাতে আর কিছু ঘটে না। সকাল থেকে সবাই লক্ষ্য করে সাবিনা একেবারে স্বাভাবিক, ঠিক আগের মতো। তাই কালকের রাতের বিষয়টি রফিক ও তার পরিবারের কেউ আর সেইভাবে আমলে নেয়নি। এরপর ঘটে আসল ঘটনা। পরের দিন সব কিছু ভালোই কাটলো, কিন্তু রাতে গিয়ে আবার বিপত্তি ঘটলো। রাতে সাবিনা রুমে একা। রফিক তখন কাজের জন্য একটু বাইরে ছিল। সাবিনা রুমে একা, আর দরজাটাও বন্ধ ছিল। হঠাৎ করে সে দেখে দরজার ওই দিক থেকে উঁচু লম্বা কিন্তু মাথা সারা দেহের অবয়ব তার দিকে এগিয়ে আসছে। সাবিনা চিৎকার দেওয়ার সময় পায়নি। এর মাঝে ওই অবয়বটি তাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। এক পর্যায়ে সাবিনা শুধু তাকিয়ে থাকে। রাতের খাবার খেয়ে সাবিনা আর রফিক ঘুমানোর জন্য যায়। রাত যখন 11 থেকে 12টা বাজে, আর আমরা জানি গ্রামে 11টা থেকে 12টা মানে অনেক রাত। রফিককে ঠিক আগের মতো সাবিনা খাট থেকে মেঝেতে ফেলে দেয়, আর সাবিনার মুখে পুরুষ কণ্ঠে ভেসে আসে, তুই সাবিনার সাথে ঘুমাবি না, ও শুধু আমার সাথে ঘুমাবে সাবিনা। এই কথা শুনে রফিক রীতিমতো ঘাবড়ে যায়। সাবিনার কণ্ঠে কে কথা বলছে, আর সাবিনারে কি হলো? তখন রফিকের আগামী দিনের রাতের কথা মনে হয়। এবার সে ভালোভাবে বুঝতে পারে কালকে রাতের ওই ঘটনা সাবিনার শরীরে থাকা ওই পিশাচি করেছে। তবে আজকে আর এই পিশাচ রফিককে আর পরবর্তীতে মারতে আসেনি, কিন্তু তারপরও রফিক ভয়ে আর সাবিনার পাশে ঘুমানোর সাহস পায়নি। আজকেও সে মেঝেতেই রাত কাটিয়ে দেয়। সকালবেলা সাবিনা রফিককে সব কিছু খুলে বলে। তার স্বামী বাড়ি আসার আগে কি হয়েছিল তা সব বলে দেয়। রফিক বলে
তাহলে আমাকে আগে বলনি কেন? তখন সাবিনা বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর আপনি ক্লান্ত, তাই ভাবলাম সকালে বলবো। ঠিক এরই মাঝে এইসব ঘটে যাবে আমি বুঝতেও পারিনি। তখন রফিক ও তার পরিবারের সবাই বিষয়টি বুঝতে পারে। এবার তারা ঠিক করে কোনো ভালো কবিরাজ দিয়ে এই সমস্যার সমাধান করবে। রফিক এক কবিরাজের কাছে যায়। এদিকে কবিরাজকে ডাকতে যাওয়ার কথা ওই জিন জানতে পারে। আগেই বলেছিলাম রফিকের বাড়ির সাথেই লাগানো বাঁশঝাড় ছিল, তাই সাবিনার উপর আরও বেশি নির্মমভাবে অত্যাচার শুরু করে ওই পিশাচ। দিনের বেলা হওয়ায় বাড়িতে পুরুষ সদস্য ছিল না, তাই সাবিনার শাশুড়ি তার চিৎকারের আওয়াজ পেয়ে সাথে সাথে তার রুমে যায়। এরপর লক্ষ্য করে সাবিনা জোরে জোরে আর্তনাদ করছে আর অস্বাভাবিক আচরণ করছে। এই অবস্থা দেখে তার শাশুড়ি রফিককে খবর দেয় সে যেন তাড়াতাড়ি কবিরাজকে নিয়ে আসে। রফিক খুব দ্রুত হুজুরকে নিয়ে বাড়িতে আসে। কবিরাজ রফিককে বলে তার স্ত্রীকে ধরে তার সামনে আনতে, কিন্তু সাবিনা এত জোরে নাড়াচাড়া করছে রফিকের একার পক্ষে তাকে ধরা সম্ভব হচ্ছে না। তাই বেশ কয়েকজন ধরে তাকে কোনো রকমভাবে হুজুরের সামনে নিয়ে আসে। এরপর কবিরাজ তার কাজ শুরু করেন। প্রথমে একটা বৃত্ত এঁকে তার মাঝে সাবিনাকে রাখা হয়। এরপর তিনি দোয়া কালাম পড়তে থাকে। এক পর্যায়ে তিনি সেই জিনকে হাজির করেন। তারপর কবিরাজ আর সেই জিনের মাঝে আলাপ হয়। কবিরাজ বলে, তুই কেন এসেছিস আর কি চাস? জিন বলে, আমি একে বিয়ে করতে চাই, আমি একে আমার সাথে নিয়ে যাব। কবিরাজ বলল, এটা কখনোই সম্ভব না। আর হ্যাঁ, তোর মাথা কই? এটা জিজ্ঞেস করায় পিশাচটি রীতিমতো রেগে যায়। কবিরাজ আবার জিজ্ঞেস করলে তখন সে বলে, আমাদের পরিবারের সবাই এমন। কবিরাজ সেই জিনকে স্বইচ্ছায় যেতে বললে সে যেতে চায় না। এরপর তিনি সাবিনাকে সেই জিন থেকে মুক্ত করে, আগেই বলেছিলাম ওই জিনের পরিবার ওখানেই থাকতো, আর এই জন্য সে খুব শক্তিশালী ছিল, তাই কোনো রকমভাবে সেই জিনকে তাড়িয়েছে। আর কবিরাজ তাদের বাড়ি ও সাবিনার সুরক্ষার জন্য পদ্ধতি অবলম্বন করে চলে যায়। এর 2 বছর আর তেমন কোনো সমস্যা হতো না। তবে রাত হলে সাবিনা রফিক যে রুমে থাকতো সেই রুমের টিনে প্রচুর শব্দ করতো ওই জিন, আর বিভিন্নভাবে তাদের ভয় দেখাতো, কিন্তু এর চেয়ে আর বেশি কিছু করতে পারতো না। এরপরে সামনে আরও একটা বিপদ অপেক্ষা করছিল সাবিনার। সে যখন প্রথম মা হতে চলেছে তখন এই খবরে সবাই খুশি, কিন্তু এই খুশির পেছনের হয়তো অনেক বড় দুর্ঘটনা লুকিয়েছিল। সাবিনা মা হওয়ার আগে স্বপ্ন দেখতো বেশি বেশি। স্বপ্নগুলো ছিল এমন, সাবিনাকে ওই জিন নিয়ে যাবে, তাকে যদি না নিয়ে যেতে পারে তবে তার অনাগত যত শিশু আসবে সব নিয়ে যাবে। সাবিনা এইসব নিয়ে চিন্তা করত, কিন্তু স্বপ্ন ভেবে তা তেমন একটা গুরুত্ব দেয়নি। সাবিনার যখন প্রসব বেদনা শুরু তখন তাকে হাসপাতালে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেটি বারবার বন্ধ হচ্ছিল। আবার গাড়ি চালু করে একটু গিয়ে আবার বন্ধ হয়। এইভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়। সন্তানটি সম্পূর্ণ সুস্থ ছিল। হাসপাতাল থেকে বাড়ি একটু কাছে হয়। সাবিনাকে বাড়িতে আনা হয়। দুঃখজনক হলেও এটাই সত্যি, বাড়িতে আনার পর এতটুকু একটা শিশু তার মাকে স্পষ্ট ভাষায় কয়েকবার মা মা বলে পুরো শরীর নীল হয়ে যায়। ঠিক এরপরেই দেখা যায় সেই শিশু আর বেঁচে নেই। কেউ বিশ্বাস করতে পারছে না এমন সুস্থ শিশুর হঠাৎ কি হলো। সাবিনা অনেক ভেঙে পড়েন আর অনেক কান্নাকাটি করে। এর কয়েকদিন পর সাবিনা তার স্বপ্নের কথাগুলো সবাইকে জানায়। এসব শোনার পর তার পরিবার থেকে আবার সেই কবিরাজকে আনা হয়। তিনি এসে সব কিছু দেখে বুঝতে পারে তার সদ্য জন্মানো শিশুকে ওই জিনটাই মেরে ফেলেছে। আর এটাও বলে যত শিশু আসবে পরবর্তীতে সবার সাথে এমনই করবে। সাবিনাকে যেহেতু সে নিয়ে যেতে পারেনি তাই ও এখন তার অনাগত শিশুদের হত্যা করবে। তবে কবিরাজ বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি আবার বাড়ি সুরক্ষিত এবং সাবিনাকে তাবিজ দিয়ে যাব। আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। তবে এই তাবিজের ব্যবহারের পর সন্তান নেওয়ার পর পরবর্তীতে যদি আবার সন্তান নিতে চান তবে তাকে যেন আবার জানানো হয়, কারণ তখন আবার নতুন করে তাবিজ এবং বাড়ি সুরক্ষিত করতে হবে। এরপর সাবিনার আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে তার আরও 2টি সন্তান হয়, প্রথমটি মেয়ে আর দ্বিতীয়টি ছেলে। এই ছিল ঘটনা। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান আমাদের, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।